গল্পের শুরুতেই আমরা জানতে পারি বহু শত বছর আগে মানুষ আর ট্রলরা একসঙ্গে শান্তিতে বসবাস করত। কিন্তু সময়ের সাথে সাথে ইউরোপে খ্রিস্টান ধর্ম ছড়িয়ে পড়ল এবং মানুষ তাদের পুরনো রীতিনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করল। নরওয়ের রাজা ওল্ফ তার সৈন্যদের আদেশ দিলেন যে ট্রলদের গুহা থেকে টেনে বের করে সূর্যের আলোতে নিয়ে এসো। সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি লাইট তাদের সব পাথর বানিয়ে দিল। সৈনিকেরা সারা দেশ জুড়ে ট্রলদের খুঁজে খুঁজে মেরে ফেলল। শেষমেশ ট্রলরা খ্রিস্টান ধর্মের সাথে জড়িত সব কিছুকেই ভয় পেতে শুরু করল। সারা দেশ জুড়ে এই নির্মম শিকারের পর পৃথিবীতে আর একটিও ট্রল দেখা গেল না। এই গল্পটি এক ছোট মেয়েকে তার বাবা এক রাতে শোনাচ্ছিলেন। সেই মেয়েটিই বড় হয়ে একজন বিজ্ঞানী হল এবং ট্রলদের ব্যাপারে তদন্ত শুরু করল। এরপর গল্পটি প্রায় ৩০ বছর এগিয়ে যায়। পাহাড়ের মাঝখানে অবস্থিত এক নির্জন কেবিনে একজন অদ্ভুত লোক এলো। সে কেবিনে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছিল, ঠিক তখনই নোরা হঠাৎ তার উপর আক্রমণ করে বসল। সে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই সে খেয়াল করল এ তো তার সহকর্মী আন্দ্রেস। তাকে দেখে সে থেমে গেল। আন্দ্রেস দেখল টেবিলের ওপর অনেক পুরনো বই ছড়ানো। সে জিজ্ঞেস করল নোরা কিসের উপর গবেষণা করছে, কিন্তু নোরা কিছুই বলতে রাজি হল না। আন্দ্রেস আসলে তার কাছে সাহায্য চাইতে এসেছে, কারণ ৩ বছর আগে নোরার বুদ্ধির জোরেই সেনাবাহিনী পাহাড়ের ভেতর লুকিয়ে থাকা এক বিশাল ট্রলকে খুঁজে বের করে হারাতে পেরেছিল। নোরা দেশের ট্রল কমিশনেরও সদস্য ছিল, কিন্তু যখন সে বুঝল যে নতুন সরকারও আগের মতোই দুর্নীতিপরায়ণ, তখন সে চাকরি ছেড়ে দেয়। নোরার জিনিসপত্রের মধ্যে আন্দ্রেস নিজের লেখা একটি বইও খুঁজে পেল। নোরা তাকে ধন্যবাদ জানালো, কারণ আন্দ্রেস এই বইটা নোরার বাবাকে উৎসর্গ করেছিল, যিনি গত ট্রল আক্রমণে মারা গিয়েছিলেন। আন্দ্রেস বলল, একবার আমার সাথে চলো, আমি তোমাকে এমন কিছু দেখাবো যা দেখে তোমার মাথা ঘুরে যাবে। এ কথা শুনে নোরা তার সাথে যেতে রাজি হল। হেলিকপ্টারে যাওয়ার সময় আন্দ্রেস নোরাকে দিয়ে একটি চুক্তিতে সই করিয়ে নিল যে সে এখন যা দেখবে তা কাউকে বলতে পারবে না। নোরা সই করার সময় নিজের নাম না লিখে হাবিজাবি কিছু লিখে দিল। শীঘ্রই তারা একটি পাওয়ার স্টেশনে পৌঁছল এবং সেখানে প্রফেসর মুলার ও ভেঞ্জেলের সাথে দেখা করল, যারা গত ট্রল কেসেও তাদের সাথে ছিলেন। প্রফেসর নোরাকে একটি গোপন টানেলে নিয়ে ডালেন। তিনি জানালেন, কয়েক বছর আগে আমরা একটি ট্রলকে ধরেছিলাম। সেই ট্রলটির নাম রাখা হয়েছিল ইউটার্ন। নোরার চোখের সামনেই দাঁড়িয়েছিল সেই বিশাল ট্রল। ল্যাবে অনেক বিজ্ঞানী তার উপর গবেষণা করছিল এবং নিরাপত্তার জন্য সেখানে ইউভি লাইট লাগানো ছিল। এরপর প্রজেক্ট লিডার ম্যারিয়ান সেখানে এলো এবং বলল, আমি চাইনি তুমি আবার এসবের মধ্যে জড়িয়ে পড়ো নোরা, কিন্তু আমাদের প্রজেক্টে কোনো উন্নতি হচ্ছিল না এবং সরকার খুব শীঘ্রই এটি বন্ধ করে দিতে পারে, তাই আমরা তোমাকে ডেকেছি। ম্যারিয়ান জানালো যে ট্রলটি এখন হাইবারনেশন বা গভীর ঘুমে আছে, শুধু তার হৃৎস্পন্দন চলছে। এই ট্রলের ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে যে মানুষের চেয়ে গাছপালার সাথে এদের ডিএনএ বেশি মেলে। কিছুক্ষণ পর আন্দ্রেস নোরাকে সিগ্রিডের সাথে পরিচয় করিয়ে দিল, যে গত ট্রল আক্রমণে তাদের সাথে ছিল। পরে আন্দ্রেস আর সিগ্রিড বিয়ে করে নেয় এবং সিগ্রিড এখন অন্তঃস্থসা। সেই ঘরে ট্রলদের নিয়ে লেখা সব বই মজুদ ছিল। এর মধ্যে রাজার সেই আদেশনামাও ছিল, যেখানে তিনি ট্রলদের মেরে ফেলার হুকুম দিয়েছিলেন। এই কাগজের একটি অংশ ছেঁড়া ছিল, তবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে আইন অনুযায়ী ট্রলদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। সবারই মনে হচ্ছিল নরওয়েতে নিশ্চয়ই আরও অনেক ট্রল লুকিয়ে আছে, তাই তাদের নোরার সাহায্যের প্রয়োজন। তখনই নোরা বলল যে সে বাথরুমে যাচ্ছে, কিন্তু আসলে সে লুকিয়ে ইউটার্ন নামের ট্রলটি যে ঘরে ছিল সেখানে চলে গেল। সে দ্রুত লিফটে চলে একদম উপরে পৌঁছল। সে ট্রলটির নাকের ডগায় আলতো করে হাত রাখল আর মৃদু সুরে একটা গান গুনগুন করতে শুরু করল। প্রথমে কিছুই হলো না, কিন্তু হঠাৎ কম্পিউটারের হৃৎস্পন্দনের গতি বদলাতে শুরু করল। যেই নোরা লিফট দিয়ে নামতে শুরু করল, ইউটার্ন জেগে উঠল এবং তার দিকে তাকালো। বাকি সবাই দৌড়ে সেই ঘরে চলে এলো। ট্রলের হাতগুলো অনেক মোটা চেন দিয়ে বাঁধা ছিল, যা সে এবার ভাঙতে শুরু করল। মুলার গার্ডদের ইউভি লাইট অন করার নির্দেশ দিলেন, কিন্তু ম্যারিয়ান ট্রলটিকে মরতে দিতে চাননি। তিনি ইচ্ছে করেই কন্ট্রোল প্যানেলের ওপর কফি ফেলে দিলেন। মেশিনে স্পার্ক হল আর ইউভি লাইটগুলো দপ করে নিভে গেল। ট্রলটি চেইন ছিঁড়ে ফেলল এবং বিল্ডিংয়ের ভেতর দিয়ে দ্রুত এগোতে লাগল। তারপর সে এক আঘাতে লিফটে থাকা নোরাকে দূরে ছিটকে ফেলে দিল। সে নিচে পড়ল ঠিকই, কিন্তু প্রাণে বেঁচে গেল। আন্দ্রেস শেষ মুহূর্তে লিফটের দরজা খুলে তাকে বের করে আনল।
মুলার একটি ট্রলের স্যাম্পল পেল এবং সেটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। ইউটান এবার রেগে পুরো ল্যাব তছনছ করে দিল। তার সাথে ভেঞ্জেলও তার পায়ের নিচে পিষে মারা গেল। বাকি যারা বেঁচে ছিল তারা দ্রুত এমার্জেন্সি এক্সিটের দিকে দৌড় দিল। বাইরে বেরিয়েই ট্রলটি পুরো বিল্ডিং ভেঙে ফেলল এবং কিছুক্ষণের জন্য তাদের দিকে তাকিয়ে রইল। তারপর সে জঙ্গলের দিকে চলে গেল। সিধই একটি হেলিকপ্টার টিম তাদের এয়ারফোর্স বেসে নিয়ে গেল। সেখানে তাদের পুরনো বন্ধু ক্রিসের সাথে দেখা হলো, যে এখন মেজর হয়ে গেছে। মিটিংয়ে নোরা আর ম্যারিয়ান ইউটানের ব্যাপারে তর্ক শুরু করল, যে ইউটানকে আরও ভালো উপায়ে আটকানো যেত। তখনই প্রধানমন্ত্রী ব্র্যাঞ্চম্যান সেখানে এলেন। তিনি বললেন, আমার তো সবসময় এই প্রজেক্ট খুব বিপজ্জনক মনে হয়েছে। ম্যারিয়ান আরও গবেষণার জন্য ট্রলটিকে আবার ধরতে চাইলেন, কিন্তু নোরা বলল, এ তো বিপজ্জনক প্রাণীকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী বললেন, আমার কাছে মানুষের নিরাপত্তা সবার আগে। তিনি জানালেন, মানুষকে বাঁচানোর জন্য সেনাবাহিনী সেই ট্রলটিকে মেরে ফেলবে। এ কথা শুনে নোরার খুব রাগ হল, কারণ এর আগেও তারা একটি নির্দোষ ট্রলকে মেরে ফেলেছিল। তখন প্রধানমন্ত্রী বললেন, গত আক্রমণে আমার ভাই মারা গিয়েছিল। ওই ট্রল নির্দোষ ছিল না, আর আমি আগের ভুল দ্বিতীয়বার করব না। মিটিংয়ের পর আন্দ্রেস দেখল নোরার হাতে একটি ট্রল স্টোনের টুকরো, যেটা ৩ বছর আগে হামলা করা ট্রলটির শরীরের অংশ ছিল। নোরা এটাকে নিজের ভুলের চিহ্ন হিসেবে সাথে রাখে। আন্দ্রেস তাকে বোঝালো, ভুল যে কারোরই হতে পারে, আমিও করেছিলাম, কিন্তু ভুল থেকেই শিক্ষা নিয়ে আমরা আরও ভালো হই। আন্দ্রেসের কথা নোরার ভালো লাগল। সে আন্দ্রেসকে টেনে ক্রিসের ওয়াররুমে নিয়ে গেল। ক্রিস মিটিংয়ে আক্রমণের পরিকল্পনা করছিল, যে কিভাবে তারা ট্রলকে আক্রমণ করবে। নোরা বলল, আমিও সেই মিশনে যাব, কিন্তু ক্রিস না করে দিল। তখন নোরা তাকে মনে করিয়ে দিল, আমার বাবা গত ট্রল আক্রমণে মারা গিয়েছিলেন, আমি তার জন্যই যেতে চাই। এটা শুনে ক্রিস একটু আবেগপ্রবণ হয়ে রাজি হয়ে গেল। ম্যারিয়ানও হেলিকপ্টারে তাদের সাথে গেল। সেনাবাহিনী হেলিকপ্টারের ওপর ইউভি লাইট লাগিয়েছিল, যাতে তারা ট্রলটিকে শেষ করতে পারে। দৃশ্যপটে আমরা এক স্কি রিসর্ট দেখতে পাই, যেখানে মানুষ নাচ, গান আর পার্টিতে ব্যস্ত ছিল। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। ছাদ থেকে ডিস্কো বল নিচে খসে পড়ল। মানুষ হাসছিল, ভিডিও করছিল, কিন্তু তখনই ট্রল ছাদ ভেঙে ভিতরে উকি দিল। তার গর্জনে মানুষ ভয়ে দিশাহারা হয়ে গেল এবং চরম অশৃঙ্খলা শুরু হল। নিচে পড়ে অনেকেই আহত হতে লাগল। হঠাৎ বিল্ডিং ভাঙতে শুরু করল। ট্রলটি হাত ঢুকিয়ে মানুষকে ধরে ধরে খেতে শুরু করল। শীঘ্রই সেখানে হেলিকপ্টারগুলো চলে এলো এবং ইউভি লাইট জ্বালালো। ইউভি লাইটের আলোয় ট্রলের শরীরে পোড়া দাগ হতে লাগল। দুবার আক্রমণ সফল হল, কিন্তু তারপর ট্রল একটি বিশাল বৈদ্যুতিক খুঁটি তুলে হেলিকপ্টারের দিকে ছুঁড়ে মারল। ক্রিস রেডিওতে তার সহ পাইলটের অবস্থা জানতে চাইল। পাইলট মারা যাওয়ার আগে বলল, স্যার, আপনার সাথে কাজ করতে পেরে আমি গর্বিত। আর ঠিক পরের মুহূর্তেই তার হেলিকপ্টার ক্র্যাশ করে গেল। তাতে থাকা সবাই মারা গেল। ক্রিসের খুব কাছের এক বন্ধু মারা গিয়েছিল। সে রাজি ট্রলকে সরাসরি আক্রমণ করতে গেল, কিন্তু তার হেলিকপ্টারটিও পুরোপুরি ঠিক ছিল না। নোরা তাকে বারণ করল, এই বোকামি করো না। ক্রিস তার শত্রুর দিকে তাকিয়ে রইল, আর ইউটার্ন সেখান থেকে চলে গেল। এরপর ক্রিস ক্র্যাশ সাইটে গেল এবং তার বন্ধুর জন্য শোক প্রকাশ করল। আরিয়ান বিশ্বাসই করতে পারছিল না যে ট্রলরা এতটা নির্দয় হতে পারে, কিন্তু নোরা বলল, আগের ট্রলটা এমন ছিল না, বেচারা শুধু নিজের বাড়ি যেতে চেয়েছিল। নোরা ভাবল, ট্রল হয়তো এমনটা করেছে কারণ মানুষ সবসময় তাদের সাথে খারাপ ব্যবহার করে এসেছে। আন্দ্রেস জিজ্ঞেস করল, আমরা কি ইউটানির সাথে কথা বলতে পারি? নোরা উত্তর দিল, আমি এমন একজনকে চিনি যে সাহায্য করতে পারে। এরপর আমরা এমন এক ব্যক্তিকে দেখতে পাই, যার বাড়ি গত আক্রমণে ভেঙে গিয়েছিল। সে শেষমেশ তার বাড়িটি পুরোপুরি ঠিক করেছিল। হঠাৎ তার টেবিল কেঁপে উঠল এবং তার কুকুর জোরে জোরে ডাকতে শুরু করল। কিছুক্ষণে ইউটান সেখানে এলো এবং বাড়ির ওপর পা দিয়ে সেটা আবারও ভেঙে চুরমার করে দিল। ওদিকে নোরা আর তার বন্ধুরা একটি সংরক্ষিত মিলিটারি এলাকায় পৌঁছল। একটি ভাঙা বেড়া দিয়ে তারা ভেতরে ঢুকল। শীঘ্রই তারা একটি গুহায় পৌঁছল, যেখানে আন্দ্রেস দেওয়ালি চটচটে কিছু একটা দেখল। নোরা জানালো যে এটা একটি ফাঁদ ছিল। এটি ব্যবহার করা হয়েছিল ট্রল রাজাকে মারার জন্যে। মানুষেরা তার বাচ্চাকে চুরি করে এখানেই লুকিয়ে রেখেছিল, যাতে ট্রল রাজা নিচে পড়ে মারা যায়। গুহার দেওয়ালে খ্রিস্টান ধর্মের প্রতীক আঁকা ছিল, যাতে তাদের বেশি ক্ষতি হয়। নোরা জানালো যে ট্রল রাজা এই ফাঁদ থেকে বেঁচে গিয়েছিল। এটি সেই একই ট্রল যার সাথে তারা ৩ বছর আগে লড়াই করেছিল। যখন তারা সবাই সেই বিশাল গর্তের কাছে পৌঁছল, তখন নোরা ট্রল রাজার পাথরটি মাটিতে ঠুকল। সে সবাইকে বলল, চমকে যেও না। ঠিক তখনই তাদের সামনে এক বিশাল ট্রল বেরিয়ে এলো। নোরা জানাল যে এটাই ট্রোল রাজার আসল সন্তান, যাকে এখানে ফাঁসানোর জন্য আনা হয়েছিল। যাই হোক, সে গত ৩ বছরে অনেকবারই গুহায় এসেছে, যাতে ট্রোল তাকে চিনতে পারে এবং তার উপর ভরসা করতে শুরু করে। সে ট্রোলকে তার বাবার পাথরটা দিল। ট্রোল সেটা শুঁকল এবং নোরা পরম মমতায় তার নাক ছুঁয়ে দিল।
যখন নোরা গুনগুন করছিল, ট্রোলও খুশিতে শব্দ করছিল। এসব দেখে আন্দ্রেয়াস অবাক হয়ে গেল, কিন্তু নোরা তাকেও এসব করতে শেখাল। আন্দ্রেয়াস নাক ছুল এবং একটু গুনগুন করল, আর ট্রোলও তাকে দেখে খুশিই মনে হচ্ছিল। বাচ্চাটির কোনো নাম ছিল না, তাই নোরা তার নাম রাখল বিউটিফুল। তারপর পরিস্থিতি গম্ভীর হল এবং নোরা তার কাছে সাহায্য চাইল। পরে বাইরে গিয়ে নোরা ইউটুনকে আসতে দেখল এবং তখনই আকাশে ফ্লেয়ার গান চালিয়ে দিল। বিউটিফুল হঠাৎ বরফের নিচ থেকে উঠে এলো এবং দুই ট্রোল একে অপরের ওপর গর্জন করতে লাগল। অ্যান্ড্রেয়াস আক্রমণ করতে চাইল, কিন্তু ম্যারিয়ন তাকে আটকে দিল। যেই বিউটিফুল গর্জন করল, ইউটুন জোরে মাটিতে পা দাপাল আর বরফ ভেঙে গেল। নোরা পুরো শক্তি দিয়ে বাঁচার জন্য দৌড়াল, কিন্তু পড়ে গেল, আর ক্রিস তাকে তুলল। কিন্তু বিউটিফুল সময়মতো পালাতে পারল না এবং বরফ ভেঙে যাওয়ার কারণে সে প্রচণ্ড ঠান্ডা পানিতে তলিয়ে গেল। কয়েক সেকেন্ড পর্যন্ত সে ভেসে থাকার চেষ্টা করল, কিন্তু শেষমেশ ডুবে গেল। এরপর ইউটুন গ্রুপের দিকে এগোল, তাই সবাই হেলিকপ্টারের দিকে দৌড়াল। যখন হেলিকপ্টার উড়ান দিল, ইউটুন তাদের নিচে ফেলার চেষ্টা করল, কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে ফিরল। নিজের বন্ধুকে এভাবে মরতে দেখে নোরা কান্নায় ভেঙে পড়ল। সে এক দৃষ্টিতে সেই জায়গার দিকে তাকিয়ে রইল যেখানে বিউটিফুল ডুবেছিল। বেসে পৌঁছে নোরা ম্যারিয়নকে বলল, একবার আমি বিউটিফুলকে বাইরে নিয়ে এসেছিলাম। সে কোনো ভাঙচুর করেনি, সে শুধু বসে পড়ল আর কিছুক্ষণ তারাদের দেখতে লাগল। তারপর আবার নিজের গুহায় চলে গেল, যেখানে সে নিজেকে নিরাপদ মনে করে। এখন তারা সবাই একটা ম্যাপ দেখল, যেখানে ইউটুনের নেওয়া রাস্তাটা দেখা যাচ্ছিল। ম্যারিয়ন জানালো যে এই রাস্তাটাকে পিলগ্রিমস রুট বা তীর্থযাত্রীদের পথ বলা হয়, যা উত্তরে নিদারস পর্যন্ত যায়। নোরা তার নোটস দেখল আর বাবার গল্পগুলো মনে করল। সেই সময়ে নিদারস রাজার রাজধানী ছিল এবং রাজা ওলাফ সেখান থেকে রাজত্ব করতেন। এর মানে হল ইউটুন বদলা নিতে চায়। এখন তারা গিয়ে এস্টার নামের এক মহিলার সাথে দেখা করল, যে নোরার বাবার পুরনো বন্ধু ছিল। এস্টার তাদের নিদারস ক্যাথিড্রাল দেখাল, যা সাল ১০৭০ থেকে ১৩০০-র মধ্যে তৈরি হয়েছিল এবং পরে একে হার্ট অফ নরওয়ে নাম দেওয়া হয়। এটাকে সেই সময়ের চার্চের হেডকোয়ার্টার বলা যেতে পারে। চার্চের ভেতর যাওয়ার সময় ক্রেস তার অস্ত্র বাইরে রেখে দিল। নোরা জানালো যে সে রাজা ওলাফের কবর দেখতে চায়। এর জন্য এস্টার তাদের একটা আন্ডারগ্রাউন্ড টানেলে নিয়ে গেল। এস্টার বলল, আমি সবসময় ভাবি চার্চ রাজা ওলাফকে কেন হত্যা করিয়েছিল, অথচ সে তো তাদের জন্য এতটাই জরুরি ছিল। হয়তো তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। শীঘ্রই তারা একটা খালি ঘরে পৌঁছল। এস্টার জানালো যে মানুষ বছরের পর বছর ধরে কবর খুঁজছে, কিন্তু কিছু পাওয়া যায়নি। ম্যারিয়ন দেওয়ালের ওপর ঠিক সেই চিহ্নটাই দেখল যা গুহায় ছিল। এটা দেখে তারা সেখানে তল্লাশি শুরু করল। তারা দেওয়ালে ওলাফের একটা পেইন্টিং পেল। যখন আন্দ্রেয়াস সেটা ছুল, একটা ছোট টুকরো খসে পড়ল, আর ওলাফের পেটে একটা গর্ত দেখা গেল। এস্টারের মনে পড়ে গেল যে মরার আগে শেষ যুদ্ধে ওলাফের পেটে, পায়ে আর ঘাড়ে চোট লেগেছিল। সে ওই জায়গাগুলো স্পর্শ করতে দেওয়ালের টুকরো করতে লাগল যেখানে গর্তগুলো ছিল। নোরা ওই সব গর্তের ভেতর মশাল ঢুকিয়ে দিল এবং সেগুলোকে ঘোরাতে শুরু করল। দেওয়ালের ভেতর থেকে কিছু নড়ার শব্দ আসতে লাগল। যখন ৩টে মশালি পুরো ঘুরে গেল, একটা দরজা খুলল, যা আন্দ্রেয়াস পুরোটা খুলে দিল। সবাই ভেতরে গেল আর পানির মাঝখানে রাজার সমাধি দেখল। নোরা কবরটা খুলতে চাইছিল, কিন্তু এস্টার বলল এটা রাজার অপমান হবে। কিন্তু নোরা বলল ওসব দিয়ে কিছু যায় আসে না, এখন এমার্জেন্সি। তারা দুজনে মিলে সেই ভারী ঢাকনাটা সরাল। ভেতরে ওলাফের কঙ্কাল পড়েছিল, যার হাতে ছিল একটা রূপোর তলোয়ার। তলোয়ারে জং তো ধরেনি, কিন্তু রূপোর হওয়ার কারণে সেটা যুদ্ধে কোনো কাজে আসত না। ওলাফের পকেটে তার দেওয়া অর্ডারের বাকি থাকা টুকরোটা পাওয়া গেল। সবাই বাইরে এলো আর সেই কাগজের ছবি সিগারেটকে পাঠালো। ইনস্টিটিউটে সিগারেট সেটাকে অন্য অংশের সাথে জুড়ে দিল। এবার গিয়ে তারা পুরো অর্ডারটা পড়তে পারল। জানা গেল যে ওলাফ তো ট্রোলদের দেশ থেকে বের করে দেওয়ার বিরুদ্ধেই ছিল। চার্চ তাকে মেরে ফেলেছিল যাতে তারা ট্রোলদের মারার কাজ চালিয়ে যেতে পারে, যার মানে হল ইউটুন ওলাফের ওপর বদলা নিতে চায় না, সে পুরো মানবজাতির ওপর বদলা নিতে চায়। এরই মধ্যে স্কি রিসর্টে অ্যাট্যাক আর ওই লোকটার ঘর ভাঙার ভিডিও ভাইরাল হতে শুরু করল। এখন এই ট্রোলের ভিডিও সারা দুনিয়ার মিডিয়াতে চলছিল। অন্য দেশের সরকারও ভয় পেতে শুরু করল। সবাই বলছিল যে এই ধরনের জীবদের বাঁচতে দেওয়া উচিত নয়, এরা মানুষের জন্য বিপদ।
এরই মাঝে প্রাইম মিনিস্টার ব্রিঞ্চম্যান প্রেস কনফারেন্সে এলেন এবং বললেন যে পিলগ্রিমস রুটে থাকা সব মানুষ দয়া করে নিজের ঘর খালি করে দিন। কিন্তু যখন রিপোর্টাররা জিজ্ঞাসা করল যে মানুষকে সরানো তো কোনো সমাধান নয়, আপনার প্ল্যান কি, তখন প্রধানমন্ত্রী কোনো উত্তর দিতে পারলেন না। ওদিকে ক্রিসকে বেসে ফিরে যাওয়ার ডাকা হলো, কিন্তু সে মেসেজ ইগনোর করে নিজের বন্ধুর সাথ দেওয়ার চেষ্টা করল। তারা ভাবল ওলাফ ট্রোলদের লড়ার জন্য কি ব্যবহার করত, কারণ রূপও তো এতটা শক্তিশালী হয় না। তখনই নোরার মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা চাকু পবিত্র পানিতে ডোবালো আর তারপর ট্রোল রাজার পাথরটা স্পর্শ করল। স্পর্শ করতেই পাথর টুকরো হয়ে ভেঙে গেল। এতে বোঝা গেল যে ট্রোলরা পবিত্র পানির সামনে দুর্বল হয়ে পড়ে। এরপর ক্রিস আর ম্যারিয়ন ঘর ছেড়ে যাচ্ছিলা লোকদের সাথে কথা বলতে গেল এবং তাদের সাহায্য চাইল। সবাই নিজের দেশকে বাঁচানোর জন্য তাদের সাহায্য করতে পুরোপুরি তৈরি হয়ে গেল। যখন এস্টার আন্দ্রেয়াসকে চার্চের বেল বা ঘণ্টা বাজানো শেখাচ্ছিল, তখন ওদিকে পুকুর থেকে মিলিটারি ট্রাকের একটা লাইন তৈরি হয়ে গেল। ফৌজিরা বালতিতে পবিত্র পানি ভরে নিজেদের হাতিয়ারে ঢালতে লাগল। সন্ধে হতে না হতে ইউটুন শেষ পর্যন্ত পৌঁছল এবং চার্চের দিকে এগোতে এগোতে সে কিছু বিল্ডিং ভেঙে ফেলল। এস্টার আর আন্দ্রেয়াস ঘণ্টা বাজাতে লাগল। ঘণ্টার আওয়াজে ইউটুনের কান ব্যথা হতে লাগল এবং তার গতি অনেকটাই কমে গেল। তারপর ফৌজিরা ফায়ারিং শুরু করল। পবিত্র পানিতে ডোবানো গুলি যখন ইউটুনের শরীরে লাগল, তার ধীরে ধীরে ব্যথা হতে লাগল। এখন ইউটুন রাগে পাগল হয়ে গেল আর একটা বড় গাছ তুলে চার্চের ওপর ছুঁড়ে মারল। ঘণ্টাগুলো তো ভেঙে গেল, কিন্তু আন্দ্রেয়াস আর এস্টার কোনো নাকামের সময় মতো বেঁচে ফিরল। ফৌজিরা ফায়ারিং করতে থাকল, কিন্তু পবিত্র পানির প্রভাব ততটা শক্তিশালী ছিল না যতটা তারা ভাবছিল। এসব সত্ত্বেও ইউটুন এগিয়ে যেতে লাগল। এখন ক্রিস মাটিতে লাগানো অনেকগুলো বোমা একসাথে ফাটিয়ে দিল। এবার ট্রোল বেশ জখমি হল ঠিকই, কিন্তু সে এখনও বেঁচে ছিল। সবাই সেখান থেকে পালাতে লাগল, কারণ ইউটুন তাদের দিকেই আসছিল। তখনই একটা জোরালো গর্জন শোনা গেল আর ইউটুন থেমে গেল। সবাই অবাক হয়ে দেখল যে বিউটিফুল ফিরে এসেছে, লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত। দুই ট্রোল নদীতে নেমে গেল আর জোরদার লড়াই শুরু হয়ে গেল। ইউটুন বিউটিফুলকে খুব জোরে ঘুষি মারল আর তারপর সেটাকে ব্রিজের ওপর ছুঁড়ে ফেলল। এতে ব্রিজ ভেঙে গেল আর বিউটিফুল পানিতে পড়ে গেল। নোরা তার বন্ধুকে বাঁচাতে চাইছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে কি করবে। তখনই ম্যারিয়নের মাথায় বুদ্ধি এলো যে ইউটুনেরও তো হার্টবিট আছে। সে ভাবল হৃদয় তো নরমই হবে, শুধু বাইরের চামড়াটাই বেশি শক্ত। তাদের ভেতর থেকে আক্রমণ করতে হবে, যাতে পবিত্র পানি তার হৃদয়কে ক্ষতি করতে পারে। তাদের কাছে এখন একটাই বোমা বেঁচে ছিল, তাই তাদের খুব সাবধান হতে হবে। ইউটুন রাগে নদীতে বিউটিফুলকে খুব মারছিল। সে আশেপাশের জিনিস ভেঙে সেগুলোকে হাতিয়ারের মতো ব্যবহার করছিল। এখন ক্রিস আর আন্দ্রেয়াস হেলিকপ্টারে উঠে পড়ল। নোরা আর ম্যারিয়ন সামনে দৌড়ে ইউটুনের ওপর ফায়ারিং করল। এতে খুব একটা ক্ষতি তো হয় না, কিন্তু ইউটুনের মনোযোগ একটু সরে যায়। বিউটিফুল এখনও পানিতেই ছিল, ইউটুনের পায়ের নিচে চাপা পড়া। ক্রিস হেলিকপ্টার ঘোরাতে লাগল যাতে ট্রোলের কাছাকাছি যাওয়া যায়, কিন্তু তখনই হঠাৎ করে বোমা পিছলে বাইরে বেরিয়ে আসতে লাগল। আন্দ্রেয়াস শেষ মুহূর্তে বোমাটা কোনো রকমে ধরে ফেলল, কিন্তু সেটা চালু করার রিমোট নিচে পড়ে ভেঙে গেল। এখন বোমা ব্লাস্ট করার একটাই উপায়, গ্রেনেড, কিন্তু কাউকে বোমার সাথে নিচে যেতে হবে। এতটুকু শুনেই আন্দ্রেয়াস বুঝে গেল যে তাকে কি করতে হবে। সে সিগারেটকে কল করল এবং শেষবারের মতো বিদায় জানাল, কিন্তু কথা শেষ হওয়ার আগেই লাইনটা কেটে গেল। সেই মুহূর্তে বিউটিফুল অজ্ঞান হয়ে গেল আর ওদিকে নোরা আর ম্যারিয়নের কাছে গুলি শেষ হয়ে গেল। ম্যারিয়ন তো পালিয়ে গেল, কিন্তু নোরা হার মানল না। তখন হেলিকপ্টার ইউটুনের মাথার উপর পৌঁছল। আন্দ্রেয়াস গ্রেনেড আর বোমার সাথে হেলিকপ্টার থেকে ঝাঁপ দিল। ইউটুন তাকে আর বোমা দুটোকেই গিলে ফেলল। শীঘ্রই গ্রেনেড ফেটে গেল আর পবিত্র পানি ইউটুনের পুরো শরীরে ছড়িয়ে পড়ল। তার শক্ত চামড়াও জ্বলতে লাগল আর ব্যথায় সে খুব দুর্বল হয়ে পড়ল। এই সুযোগের সদ্ব্যবহার করে বিউটিফুল উঠে দাঁড়াল। সে পুরো শক্তি দিয়ে ইউটুনের বুকে হাত ঢুকিয়ে দিল আর তার হৃৎপিণ্ড বের করে নিল। হৃৎপিণ্ড বের করতেই ইউটুনের শরীর নদীতে পড়ে গেল আর ধীরে ধীরে শেষ হয়ে গেল। কিছুদিন পর চার্চ ঠিক করার কাজ শুরু হল। এস্টার একটা প্রদর্শনী খুলল, যেখানে ওলাফের আসল কাহিনী দুনিয়াকে জানানো হল। সিগারেট একটা ফুটফুটে বাচ্চার জন্ম দিল আর ক্রিস তার সাথে খুব খেলা করত। বিউটিফুলকে দেশের রক্ষা করার জন্য পাহাড়ে স্বাধীনভাবে থাকার অনুমতি দেওয়া হল। সে প্রায়ই নোরার সাথে দেখা করতে তার ক্যাবিনের কাছেও আসত।